আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞানের আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকে আমরা সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। আমরা এর আগের ক্লাসগুলোতে বা এর আগের ক্লাসে দেখেছি যে সাধারণ জ্ঞান আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অংশে সাধারণত সাম্প্রতিক আন্তর্জাতিক যে সকল ঘটনা রয়েছে এবং যে সকল ঐতিহাসিক আন্তর্জাতিক ঘটনা রয়েছে সেগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। এই ক্লাসটি ঐতিহাসিক আন্তর্জাতিক ঘটনাগুলোর উপরেই ভিত্তি করে এবং এই ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হবে ইতিহাস কেন্দ্রিক, অর্থাৎ আমরা বিশ্ব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় নিয়ে পড়ব। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিপুঞ্জ, জাতিসংঘ ও জাতিসংঘের উন্নয়ন সংস্থাসমূহ। এর পাশাপাশি আমরা এই যুদ্ধ এবং জাতিসংঘের সাথে সম্পর্কযুক্ত কিছু চুক্তি নিয়েও পড়ব। বলে রাখা ভালো যে বেশ কিছু যুদ্ধ সম্পর্কে প্রশ্ন হয়, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রশ্নের সংখ্যা তুলনামূলকভাবে বেশি এবং একইভাবে বিভিন্ন সংস্থা সম্পর্কে প্রশ্ন হয়, কিন্তু জাতিসংঘ এবং এর সাথে সংশ্লিষ্ট যে সকল সংস্থা রয়েছে, সংগঠন রয়েছে, তাদের বিষয়েও প্রশ্ন হবার প্রবণতা বেশি থাকে। তাই আমি আশা করব শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, বরং অন্যান্য যুদ্ধগুলো নিয়েও আপনি অবশ্যই প্রস্তুতি গ্রহণ করবেন। আমরা কালক্ষেপণ না করে সরাসরি ক্লাসে প্রবেশ করছি। প্রথমে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে তুলনামূলক দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় প্রশ্ন কম হয়, কিন্তু তবুও আমাদেরকে খুব ভালো প্রস্তুতি রাখতে হবে। এই প্রস্তুতি ব্যতীত আমরা কিন্তু খুব সাকসেসফুল হতে পারবো না। আমরা প্রথমেই বিশ্বযুদ্ধের যে টাইম লাইনটা আছে সেই টাইম লাইনটা একটু জেনে নেই। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালের 28 জুলাই ইউরোপে শুরু হয়, 11 নভেম্বর 1918 পর্যন্ত স্থায়ী ছিল। এখানে টাইম লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের তারিখ দুটো কিন্তু মনে রাখতে হবে, শুরুর তারিখ এবং শেষের তারিখ। 1914 সালে 28 জুলাই এবং শেষ হয় 11 নভেম্বর 1918। কেন শুরু হয়েছিল এই যুদ্ধ, এটাও খুবই চমকপ্রদ একটি কাহিনী। 1914 সালে 18 জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডকে একজন সার্বিয়ান বা একজন সার্ব গুলি করে হত্যা করেন এবং অস্ট্রো হাঙ্গেরীয় যে সাম্রাজ্য তখন ছিল তারা এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই একই বছরের 28 জুলাই তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে দু দেশের যে সকল বন্ধু রাষ্ট্র ছিল, যারা তাদের একটি অ্যালাইড ফোর্সেস এবং একটি অ্যাক্সিস ফোর্স, সেই দুটো ফোর্স আস্তে আস্তে যুদ্ধে জড়িয়ে পড়ে, অর্থাৎ বিশ্বের বড় বড় সামরিক এবং অর্থনৈতিক শক্তি এই যুদ্ধের সাথে আস্তে আস্তে জড়িয়ে পড়ে এবং এর মাধ্যমে এটি বিশ্বযুদ্ধে রূপ লাভ করে। এতে সেই সময় যোগ দিয়েছিল অর্থনৈতিকভাবে শক্তিশালী সকল দেশ। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। এবার কেন্দ্রীয় শক্তি বা অক্ষ শক্তি সম্পর্কে আমাদের একটু জানা দরকার, অর্থাৎ যে দুটো পক্ষ ছিল, একটি ছিল হচ্ছে অক্ষ শক্তি, অন্যটি ছিল মিত্র শক্তি। অক্ষ শক্তির দেশসমূহ ছিল উসমানীয় সাম্রাজ্য, যেটাকে আমরা ইংরেজিতে অটোমান সাম্রাজ্য বলে চিনি, অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি এবং বুলগেরিয়া। এবং অন্যদিকে মিত্র শক্তির দেশসমূহ ছিল সার্বিয়া, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইটালি, রোমানিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ অ্যাক্সিস এবং অ্যালাইডের মধ্যকার এই যুদ্ধগুলো, এই দেশের নামগুলো জানতে হবে, কারণ আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে নিম্নের কোন দেশটি অক্ষ শক্তির অংশ ছিল বা নিম্নের কোন দেশটি অ্যালাইড ফোর্সেসের অংশ ছিল, মিত্র শক্তির অংশ ছিল, তখন কিন্তু আপনাকে উত্তর করতে হবে। এই মহাযুদ্ধে বলে রাখা ভালো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধটিকে কিন্তু মহাযুদ্ধ বলা হতো, দ্য গ্রেট ওয়ার বলা হতো, এবং সেটাকে প্রথম বিশ্বযুদ্ধ বলা হতো না, কারণ আমরা তখন জানতাম না যে দ্বিতীয় আরেকটা বিশ্বযুদ্ধ হবে। এই যুদ্ধে 186 বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ, 151 বিলিয়ন মার্কিন ডলার পরোক্ষ খরচ হয়। এই প্রশ্নটা খুবই রেয়ার। এই প্রশ্ন সাধারণত, যেহেতু খরচের ব্যাপারটা সার্বজনীনভাবে স্বীকৃত বা একমত কোনো তথ্য নয়, সেহেতু এই প্রশ্নগুলো খুব বেশি হয় তা না, জেনে রাখা ভালো। যুদ্ধে মিত্র শক্তি জয়লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উভয়ের একটি কমন দিক হচ্ছে দুটোতেই অ্যালাইড ফোর্সেস জয়লাভ করে। এই যুদ্ধে 4টি সাম্রাজ্যের পতন ঘটে, খুবই ইম্পর্টেন্ট। রুশ সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। সো 1917 সালে রুশ সাম্রাজ্যের পতন ঘটে। সেই সময় রাশিয়ান যে সকল জার ছিলেন সেই জারদের পতন ঘটে এবং জারদের পতনের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন, আমরা যেটাকে ইউএসএসআর নামে, যেটার আনুষ্ঠানিক নাম রয়েছে,
যেটির পূর্ণ নাম হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, সেটির সূচনা ঘটে 1917 সালে। সেই রুশ সাম্রাজ্য পতনের মাধ্যমে এই যে পতন ঘটেছিল, রুশ সাম্রাজ্যের পতন, তার জন্য যে বিপ্লব ঘটেছিল সেটিকে বলশেভিক বিপ্লব নামে ডাকা হয়, সেটিকে আবার অক্টোবর বিপ্লব নামেও ডাকা হয়, এবং সেই বিপ্লবের মাধ্যমেই মূলত সোভিয়েত ইউনিয়নের যাত্রা শুরু হয় 1917 সালে। অন্যদিকে জার্মান সাম্রাজ্য পতন হয়েছিল, জার্মান সাম্রাজ্যর পাশাপাশি অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য সেটিও পতন হয়, কিন্তু এ দুটোর পতন হয়েছিল 1918 সালে, এবং অটোমান সাম্রাজ্য বা উসমানীয় সাম্রাজ্য যেটাকে বলে সেটা ছিল পতন হয়েছিল 1922 সালে। এরপরে সরাসরি চলে আসা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কিত আরো দুই একটা তথ্য আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করবার আগেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আরো কিছু ফলাফল ছিল। আমি স্লাইডটাতে ফেরত যাই, বরং প্রথম বিশ্বযুদ্ধে আরো কিছু ফলাফল ছিল, যেমন কেবলমাত্র জয় পরাজয়ই কিন্তু একটা যুদ্ধের ফলাফল হয় না, আরো পারিপার্শ্বিক অনেকগুলো ফলাফল থাকে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফলাফল ছিল 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILOর সূচনা হয়। সেটির পিছনে প্রথম বিশ্বযুদ্ধের একটি বড় ভূমিকা ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে এই শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার আদায়ের আন্দোলনটা আরো বেশি ব্যাপক হয় এবং তার মাধ্যমে ILOর সূচনা হয়। এর পাশাপাশি আমরা ভার্সাই চুক্তির কথা জানি। ভার্সাই চুক্তি একটি ঐতিহাসিক চুক্তি ছিল, যার মাধ্যমে আমি পুরো ঘটনাটা যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। 1919 সালে ফ্রান্সের ভার্সাইয়ে জার্মানির সাথে মিত্রশক্তির ভার্সাই চুক্তি হয়। এখন এই ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মান সাম্রাজ্যকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয় এবং জার্মানিকে কিছু জটিল শর্ত দেয়া হয়। প্রথমত তাদেরকে এই যুদ্ধের যে সকল ক্ষয়ক্ষতি রয়েছে সেই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। তারপরে তাকে নিজ সাম্রাজ্যে অনেক অঞ্চল ছেড়ে দিতে হয় এবং তাদের সামরিক বাহিনীর সংখ্যাও কমিয়ে আনার শর্ত দেওয়া হয়, যে তোমার যে আর্মি রয়েছে তুমি এত বড় আর্মি রাখতে পারবে না, তোমার এত বড় আর্মি থাকা আমাদের জন্য নিরাপদ নয়, সুতরাং তোমাকে এই আর্মি কমিয়ে ফেলতে হবে। এবং প্রথম বিশ্বযুদ্ধের জীবন, অর্থ ক্ষয়ক্ষতি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি সবকিছুর জন্য তাকে দায়ী করা হয়, তাকে রীতিমতো যুদ্ধাপরাধী হিসেবে দায়ী করা হয়। এটি জার্মানির জন্য, জার্মানির সেই সময়কার যে সাম্রাজ্যবাদী যারা ছিলেন, গর্বিত জার্মান জাতির জন্য অত্যন্ত লজ্জার ছিল। এবং পরবর্তীতে যখন হিটলার ক্ষমতায় আসেন, তিনি প্রথম বিশ্বযুদ্ধের এই ভার্সাই চুক্তির কথা দিয়েই, এই ভার্সাই চুক্তির কথা উল্লেখ করে যে তাদের জার্মান রাজ্যের সাথে, জার্মানির সাথে কত বড় অন্যায় হয়েছে, এবং সেই কথা তুলেই মানুষকে ক্ষুব্ধ করেন। হ্যাঁ, আরো অনেক যুক্তি তার কাছে ছিল, তিনি আরো অনেকভাবে মানুষকে ভুল পথে প্ররোচিত করেছিলেন, কিন্তু তিনি এই প্রথম বিশ্বযুদ্ধের এই ভার্সাই চুক্তিকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে রোষ ছিল, যে চাপা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে তিনি ক্যাপিটালাইজ করেছিলেন। পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধের আরো কিছু ফলাফল জানা দরকার। অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, এস্টোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং টার্কি বা তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। এই সকল রাষ্ট্রগুলো, আবারও বলছি, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, যেটা পরবর্তীতে ভেঙে গিয়ে চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া হয়ে যায়, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং টার্কি বা তুরস্ক এই সময় স্বাধীনতা লাভ করে। এছাড়া কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে 1917 সালে বলশেভিকরা রুশ সাম্রাজ্যের পতন ঘটিয়ে সোভিয়েত ইউনিয়নের সূচনা করে। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে এতটুকু হচ্ছে বেসিক নলেজ। আশা করব এর উপর আপনারা আরো বিল্ড করবেন, আপনারা আরো পড়বেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সাল, এই 6 বছর স্থায়ী ছিল এবং মজার তথ্য হচ্ছে এক্স্যাক্টলি 6 বছর একদিন। এক্স্যাক্টলি 6 বছর একদিন। যদি আমি আনুষ্ঠানিক দিন গুনি, 1939 সালের 1 সেপ্টেম্বর থেকে 1945 সালের 2 সেপ্টেম্বর, এক্স্যাক্টলি 6 বছর একদিন এটি স্থায়ী হয়েছিল। এটিকে পৃথিবীর সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলা হয়, যাতে 30টি দেশ এবং সব মিলে 10 কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে। এবং আপনি ভাবলে অবাক হবেন যে কেবলমাত্র 30টি দেশ অংশগ্রহণ করেছে, এতেই শেষ নয়, বরং সমগ্র পৃথিবী আসলে এই যুদ্ধ দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
আক্রান্ত হয়েছিল। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ভারতবর্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সে অর্থে হয়নি, কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ভারতবর্ষে একটি বড় দুর্ভিক্ষ হয়েছিল। আমরা অনেকেই 1943 সালে দ্য গ্রেট বেঙ্গল ফেমিনের নাম শুনেছি। এই বেঙ্গল ফেমিন বা বাংলায় যে দুর্ভিক্ষ হয়েছিল, অনেকে 43-এর মনন্তর বলেন এটিকে, সেই দুর্ভিক্ষের কারণ ছিল উইনস্টন চার্চিল, যিনি তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি স্ট্র্যাটেজিক একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা বাংলা থেকে খাদ্যশস্য এবং অন্যান্য দ্রব্যাদি সংগ্রহ করে নিয়ে ব্রিটেনে নিয়ে যাবে এবং ব্রিটেনে তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবেন। তার এই অসম্ভব অমানবিক সিদ্ধান্তের কারণেই সেই সময় এই ভূখণ্ডে একটি দুর্ভিক্ষ হয়েছিল। এমনকি সমগ্র ভারতবর্ষকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে অনেক অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও সহ্য করতে হয়েছে। তাদেরকে যে ট্যাক্স তারা মানে ভারতবর্ষ দিত, সেই টাকা দিয়ে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ফাইন্যান্স করেছে। এবং শুধুমাত্র ইউরোপ নাই, এই সময়টাতে আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা সব জায়গায় কিন্তু এই যুদ্ধটা কোনো না কোনোভাবে ছড়িয়ে পড়েছিল। এই যুদ্ধের একটা অনন্য ঘটনা হচ্ছে পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ এই যুদ্ধে ঘটে। একমাত্র বলা ভুল হবে, আসলে দুই মাত্র। তার কারণ হচ্ছে আসলে একটি পারমাণবিক অস্ত্র নয়, বরং দুটো পারমাণবিক বোমা এই সময়ে নিক্ষেপ করা হয়েছিল। এবং এই পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা পারমাণবিক বোমার ব্যবহার এর আগে বা পরে এই পৃথিবীতে কখনোই হয়নি। আমাদের শুধুমাত্র এই পারমাণবিক বোমা বর্ষিত হয়েছিল এটুকু জানলেই হবে না, আমাদের সেই বোমা বর্ষণের দুটো ঘটনা বিস্তারিত জানতে হবে। আমাদের 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট লিটল বয় এবং ফ্যাটম্যান নামক দুটি বোমা হিরোশিমা এবং নাগাসাকিতে বর্ষিত হয়েছিল। কোনটির তারিখ, এই অ্যালাইনমেন্টটা একটু মনে রাখতে হবে। কোথায় কোন বোমা এবং কত তারিখে নিক্ষেপ করা হয়েছিল এটা আমাদের একটু মনে রাখতে হবে। কার নির্দেশে নিক্ষেপ করা হয়েছিল, এই প্রজেক্টটার নাম কি ছিল, সেই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রজেক্টটার নাম ছিল প্রজেক্ট ম্যানহাটন। তো এইভাবে করে কিন্তু আমাদের এই ছোট ছোট তথ্যগুলো মনে রাখতে হবে। প্রায়শই এই পারমাণবিক বোমাকে কেন্দ্র করে প্রশ্ন হয়ে থাকে, সুতরাং এই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। এই তথ্যে এই ইতিহাসটা একটু জানা দরকার। যদি একটু পিছন থেকে আসি, আচ্ছা, একটা ছোট্ট তথ্য, সেটা হচ্ছে 5 কোটি থেকে 8.5 কোটি মানুষ মৃত্যুবরণ করেন। এইখানটাতে এই প্রশ্নটাও খুব রেয়ার, সাধারণত এই ধরনের প্রশ্ন হয় না, তবুও যুদ্ধের ব্যাপ্তিটা বোঝার জন্য আপনাকে এটা জানতে হবে। আসলে কেবলমাত্র এটা প্রত্যক্ষ সংখ্যাটা বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি ভাবে কত মানুষ মারা গিয়েছিলেন, কিন্তু আদতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতে এর থেকে আরো বেশি মানুষ মারা গিয়েছেন। অনেকে এই যে নিউক্লিয়ার বোমার কথা বলছিলাম, তার রেডিয়েশনে পরবর্তীতে মারা গিয়েছেন। অসংখ্য মানুষ যুদ্ধাহত ছিলেন এবং তারপরে মারা গিয়েছেন। অনেককে যুদ্ধবন্দী অবস্থায় পরবর্তীতে মেরে ফেলা হয়েছে। এমনও হয়েছে যে যুদ্ধের সময় তাদের বিরুদ্ধে যেই অত্যাচার করা হয়েছে, যেই বর্বরচিত এক্সপেরিমেন্ট তাদের দেহে করা হয়েছে। আমরা জানি যে নাৎসি বাহিনী, সেই সময়কার জার্মান নাৎসি বাহিনী যে হলোকস্ট চালিয়েছিল, সেই হলোকস্টের মধ্যে শুধুমাত্র তারা মানুষকে হত্যাই করেনি, তারা মানুষের দেহের উপরে বিভিন্ন কেমিক্যাল এবং বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করত। সেই এক্সপেরিমেন্টের শিকার হয়েও কিন্তু অনেক মানুষ পরবর্তীতে মারা গিয়েছিল। 1941 সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণের মাধ্যমে, আচ্ছা তার আগে আরেকটা ইনফরমেশন মিস করে গেছি। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং তার ফলশ্রুতিতে ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তবে এখানটাতে আরেকটু কনটেক্সট দেয়া দরকার, সেটা হচ্ছে এই জার্মানি পোল্যান্ড আক্রমণ করার আগেই জার্মানিতে হিটলারের যখন উত্থান হয় তখন থেকেই ইউরোপে একটি অস্থির অবস্থা ছিল এবং সেই অস্থির অবস্থার মধ্যে বিভিন্ন ধরনের ইউরোপকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আগ্রাসনের ঘটনা ঘটেছে। ফর এক্সাম্পল, সোভিয়েত ইউনিয়ন সেই অবস্থায় পোল্যান্ডকে আক্রমণ করেছিল এবং সেইখানে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র উভয়েই নিশ্চুপ ছিলেন। হ্যাঁ, পরবর্তীতে এমনকি যখন
জার্মানি সরাসরি পোল্যান্ডকে আক্রমণ করে বসে, তখনও কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরিভাবে কোনো অ্যাকশন গ্রহণ করেনি। এখানে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে হলোকাস্ট। অ্যাডলফ হিটলার এবং তার যেই বাহিনী ছিল, তার যে রাজনৈতিক দল ছিল, মতাদর্শ ছিল, সেই নাৎসি বাহিনী, সেই নাৎসি পলিটিক্যাল পার্টি একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ সেখানটাতে চালায় এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরচিত হত্যাকাণ্ড, সবচেয়ে বর্বরচিত গণহত্যা ঘটে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রায় 60 লক্ষ ইহুদিকে একদম সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই 1939 সালের এই 1 সেপ্টেম্বর যুদ্ধ শুরু হলেও এই হলোকাস্টের ঘটনাটা আরো আগে থেকেই শুরু হয়েছে বলে মনে করা হয়। ইহুদি নিধনের যে প্রক্রিয়াটা কিংবা ইহুদিদেরকে বিভিন্নভাবে শোষণ বঞ্চনার যে ঘটনাটা, তা আরো আগে থেকেই শুরু হয়। পোল্যান্ড আক্রমণ করার মাধ্যমে এই যুদ্ধটি আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে অংশগ্রহণটা মূলত শুরু হয়েছিল 1941 সালের 7 ডিসেম্বর, যখন জাপান পার্ল হারবার আক্রমণ করে। পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের একটি সামরিক নৌঘাঁটি। এই নৌঘাঁটিতে যখন তারা আক্রমণ করে, সেখানে আক্রমণ করার পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে জড়িয়ে পড়ে এবং যুদ্ধ শেষে শুধুমাত্র ইউরোপেই 40 মিলিয়নেরও বেশি শরণার্থী ছিল এবং ইন্টারনালি ডিসপ্লেসড পিপলও অনেকেই ছিল। আমি নিজের চেহারাটা একটু সরিয়ে ফেলছি। ভিই ডে, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ তারিখ আপনাকে মনে করে পড়তে হবে। কবে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল, সেটা তো অবশ্যই পড়তে হবে। পাশাপাশি ডি ডে বা ভিই ডে, এই জিনিসগুলো একটু জানতে হবে। ভিই ডে যেমন 8 মে, এটা হচ্ছে ভিক্টরি ইন ইউরোপ ডে। এরকম আরো অনেকগুলো তারিখ রয়েছে, যে তারিখগুলো আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যেই পারমাণবিক বোমা সম্পর্কে যে তথ্যগুলো আমি কিছুক্ষণ আগে শেয়ার করছিলাম, সেগুলো নিজেরা একটু মিলিয়ে নিতে। আমি যে তারিখগুলোর কথা বলছিলাম সেগুলো একটু মিলিয়ে নিতে, সেগুলো একটু চর্চা করতে। যদি চর্চা না করেন তাহলে কিন্তু ভুলে যাব। আমি আবারও বলছি, বোমের নাম, কবে নিক্ষেপ করা হয়েছে, 9 আগস্ট, 6 আগস্ট, সেই জিনিসগুলো একটু মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হচ্ছে কোন পক্ষে কোন রাষ্ট্র ছিল। এটা কিন্তু প্রায়শই প্রশ্ন হতে পারে। আবারও অ্যালাইড ফোর্সেস এবং অ্যাক্সিস ফোর্সেস, অর্থাৎ মিত্র বাহিনী এবং অক্ষ বাহিনী বা মিত্রশক্তি বা অক্ষশক্তি। অক্ষশক্তিতে ছিল জার্মানি, ইতালি এবং জাপান, এই তিনটি নিয়েই প্রধানত, এবং আশেপাশে আরো অনেক রাষ্ট্রই ছিল। মিত্রশক্তিতে ছিল ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং আরো অনেকগুলো রাষ্ট্র ছিল। চায়না ছিল অফকোর্স। সো মূলত 5টি রাষ্ট্র। এবং আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র কোনগুলো, বা যাদেরকে আমরা সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য বলি, সেই স্থায়ী সদস্য কারা, আপনি 5টি নাম বলবেন বর্তমানে। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। ইন্টারেস্টিংলি, এবং এটা একদমই কাকতালীয় নয়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক্স্যাক্টলি এই 5টি দেশই মিত্রশক্তির প্রধান রাষ্ট্রসমূহ ছিল এবং তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার মাধ্যমে এমন একটি সামরিক এবং রাজনৈতিক অ্যাডভান্টেজ পেয়েছিল সমগ্র পৃথিবীতে, যাতে করে তারা জাতিসংঘ যখন তৈরি হয় তখন সেটির সম্পূর্ণ গঠন কাঠামো তাদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন বলেই নিজেদেরকে তারা সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হিসেবে ঘোষণা করেছেন এবং তারা আজীবন এই সুবিধা ভোগ করছেন। তো ইতিহাসের খুবই মজার কিছু দিক এগুলো, আপনি যদি এটা খেয়াল করে পড়েন খুবই ইন্টারেস্টিং। আমাদের নেতাদের নাম একটু জেনে নেওয়া দরকার, সে সময় যারা যারা নেতৃত্বে ছিলেন। ফর এক্সাম্পল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ছিলেন প্রথমে, এবং পরবর্তীতে ছিলেন হ্যারি এস ট্রুম্যান। প্রশ্ন হয় যে এই পারমাণবিক বোমা নিক্ষেপের সময় প্রেসিডেন্ট কে ছিলেন, সেটার উত্তর কিন্তু ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট নয়, তার উত্তর হ্যারি এস ট্রুম্যানের সময় এই বোমাটি নিক্ষেপ করা হয়েছিল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল সাহেব সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া দরকার। যদিও তার এই বাংলায় তার দুর্ভিক্ষে তার যে ভূমিকা তা
কোনো গণহত্যার থেকে কম নয়। তিনি সুপরিকল্পিতভাবে এই এলাকার লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। চার্চিল সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি একমাত্র রাজনীতিবিদ যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই জিনিসটা খুবই মজার। তিনি একজন রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই তথ্যটা আপনাদের সম্ভবত জেনে রাখা প্রয়োজন। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সেই সময় ছিলেন জোসেফ স্টালিন। জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার। অফকোর্স অ্যাডলফ হিটলারকে কেন্দ্র করে অনেক প্রশ্ন হয়। অ্যাডলফ হিটলার তার পদবি কি ছিল, তার বাহিনী, তার রাজনৈতিক দলের নাম কি ছিল, এই ধরনের অনেক প্রশ্ন হয়। চেষ্টা করবেন পড়ে নেওয়ার জন্য। ফর এক্সাম্পল, প্রায়শই যেই প্রশ্নটি করা হয় যে তার রাজনৈতিক দলের নাম কি ছিল, তার গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল। রাজনৈতিক দলের নাম ছিল নাৎসি বাহিনী, যেটাকে ইংলিশে NAZI নাজি বাহিনী হিসেবে বলা হয়। অন্যদিকে তার গোপন যে পুলিশ বাহিনী ছিল তার নাম ছিল গেস্টাপো। সো এটাও অনেক সময় জিজ্ঞেস করা হয়। তাদের একটি প্যারামিলিটারি ফোর্স ছিল যেটার নাম ছিল SS। সো এই তথ্যগুলো প্রায়শই কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। সুতরাং অ্যাডলফ হিটলারের আত্মজীবনী নাম সেটাও জিজ্ঞেস করা হতে পারে, মাইন ক্যাম্প। এরকম অনেক প্রশ্ন রয়েছে যেগুলি আপনি চাইলে পড়ে নিতে পারেন। মৃত্যুর একদম কাছাকাছি সময়ে এসে অ্যাডলফ হিটলার একটি বিয়ে করেন। হ্যাঁ, তার স্ত্রীর নাম ছিল ইভা ব্রাউন। সো এই অ্যাডলফ হিটলার সংক্রান্ত বেশ কিছু ব্যক্তিগত তথ্য কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। আমি যে বছর অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সে বছর অ্যাডলফ হিটলার সম্পর্কে একটি প্রশ্ন এসেছিল, সেটি হচ্ছে অ্যাডলফ হিটলারের জন্ম কোথায়। খুবই মজার একটি প্রশ্ন। অ্যাডলফ হিটলারের জন্ম কিন্তু অস্ট্রিয়াতে, তার জন্ম জার্মানিতে না, তার জন্ম অস্ট্রিয়াতে। এবং খুবই মানে ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই অ্যাডলফ হিটলার ইহুদিদেরকে বহিরাগত হিসেবে যখন আখ্যা দিচ্ছিলেন যে তারা জার্মানিতে এসে জার্মানিকে ধ্বংস করে দিচ্ছে, তারা জার্মানিতে বাইরের থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে, অথচ তিনি নিজেই কিন্তু একজন অস্ট্রীয় ভদ্রলোক ছিলেন। তিনি অবশ্যই ভদ্রলোক না, ইতিহাসের সবচেয়ে বর্বরচিত খলনায়ক। তিনি নিজেই একজন বহিরাগত ছিলেন, অর্থাৎ তিনি নিজেই অস্ট্রিয়ায় তার জন্ম ছিল। যাই হোক, ইতিহাস খুবই মজার একটি ব্যাপার। অনেক ইন্টারেস্টিং কিছু তথ্য আমরা ইতিহাসে দেখতে পারি। আমি VE ডে এটা সম্পর্কে যদি একটু জানাতে চাই। আচ্ছা, তার আগে বাকি দুজন প্রধানমন্ত্রীর নাম একটু বলে দিই। ইতালির প্রধানমন্ত্রী ছিলেন বেনিতো মুসোলিনি, এটা আমরা অনেকেই জানি। তাকে অনেকেই ফ্যাসিবাদের জনক হিসেবে চিহ্নিত করেন। আর জাপানের সম্রাট ছিলেন হিরোহিতো। হিরোহিতো ছিলেন জাপানের সম্রাট। আমি ভিক্টরি ইন ইউরোপ এই দিনটা সম্পর্কে একটু জানাতে চাই। 8ই মে 1945 সালে ইউরোপে মিত্রবাহিনীর বিজয় নিশ্চিত হয় জার্মান বাহিনীর পতনের মাধ্যমে। পরবর্তীতে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল 1945 সালের 2 সেপ্টেম্বর। এখন কথা হচ্ছে ইউরোপে যুদ্ধটি শেষ হয় 8ই মে, কিন্তু সামগ্রিকভাবে আনুষ্ঠানিকভাবে যুদ্ধটি শেষ হয়েছিল 2রা সেপ্টেম্বর, অর্থাৎ ঠিক 6 বছর একদিন পরে। জাতিপুঞ্জ, আমরা জানি প্রথম যুদ্ধ শেষ হবার সাথে সাথেই জাতিপুঞ্জর যাত্রা শুরু হয়েছিল এবং এটির উদ্দেশ্য ছিল একটি দীর্ঘস্থায়ী শান্তি আনয়ন করা এবং প্রথম বিশ্বযুদ্ধে যে ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ দেখা গিয়েছে সেখান থেকে যাতে সাধারণ মানুষ নিষ্কৃতি পেতে পারে, এরকম যুদ্ধ যাতে না হয়। এটি ছিল একটি বিবাদ মধ্যস্থকারী সংগঠন। এই প্রতিষ্ঠার সনদ গৃহীত হয় 1918 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে। জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। 1920 সালের 21 জানুয়ারি প্যারিস শান্তি আলোচনার ফলস্বরূপ এই সংস্থাটির জন্ম। প্রশ্ন হতে পারে কোন শান্তি আলোচনা, সেটি আপনাকে অবশ্যই উত্তর করতে হবে। এইবার জাতিপুঞ্জের প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রস্তাব করেন। উড্রো উইলসন সর্বপ্রথম 14 দফা উত্থাপন করেন। পরবর্তীতে সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর স্থাপিত হয়। জাতিপুঞ্জের 3টি প্রধান অঙ্গ সংস্থা ছিল, এটি পরিষদ, কাউন্সিল এবং সচিবালয়। জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 42টি রাষ্ট্র। জাতিপুঞ্জের উদ্যোক্তা না হয়েও জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও
সদস্য ছিল না যুক্তরাষ্ট্র, তারা উদ্যোক্তা ছিলেন কিন্তু এর সদস্য ছিলেন না যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি প্রতিষ্ঠা হিসেবে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ায় 1939 সালে এটি কার্যকারিতা হারায় এবং পরবর্তীতে 1946 সালে এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। যখন জাতিসংঘ হয়ে গিয়েছিল তখন আর জাতিপুঞ্জের প্রয়োজনীয়তা থাকেনি। আরেকটি ছোট্ট সম্মেলন সম্পর্কে আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে প্যারিস শান্তি সম্মেলন। প্যারিস শান্তি সম্মেলন, যেটা সাধারণত শান্তি সম্মেলন নামে পরিচিত, এটা 1918 সালে যুদ্ধ সন্ধি অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালের ফ্রান্সের প্যারিস শহরে আয়োজিত একটি সম্মেলন, যেখানে 32টিরও বেশি দেশের কূটনীতিকরা যোগদান করেন। প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী মিত্রপক্ষ পরাজিত অক্ষশক্তির জন্য শর্তাবলী তৈরির উদ্দেশ্যে এই সম্মেলন আয়োজন করে। প্যারিস শান্তি সম্মেলন শেষ হয় 1920 সালে লিগ অফ নেশনস প্রতিষ্ঠার মাধ্যমে। অর্থাৎ এই শান্তি সম্মেলনের মাধ্যমে, শান্তি আলোচনার মাধ্যমেই জাতিপুঞ্জের সূচনা হয়েছিল। এবার চলে আসি জাতিসংঘ। আবারও জাতিপুঞ্জের তুলনায় জাতিসংঘ থেকে প্রশ্ন হবার সম্ভাবনা অনেক বেশি এবং এর সাথে অনেকগুলো সম্মেলন এবং চুক্তি জড়িত। তো এই প্রত্যেকটি আমাদের একটু একটু করে জানা প্রয়োজন। প্রথমেই রয়েছে আটলান্টিক সনদ। যুদ্ধ চলাকালীন অবস্থায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় এই সনদটি হয়েছিল। 1941 সালের 9 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অফ ওয়েলস নামক একটি যুদ্ধ জাহাজে পৃথিবীতে স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যে একটি 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি আটলান্টিক সনদ নামে পরিচিত বা আটলান্টিক চার্টার নামে পরিচিত। সনদে যুদ্ধনীতি পরিত্যাগ করে পৃথিবীতে স্থায়ী শান্তি এবং সংঘর্ষ এড়িয়ে পারস্পরিক আলাপ আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে সকল আন্তর্জাতিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতির কথা ব্যক্ত হয়। 26টি দেশ এই সনদকে সমর্থন দিয়েছিলেন। রুজভেল্ট জাতিসংঘ নামটি ব্যবহার করেন এই সম্মেলনে, অর্থাৎ রুজভেল্ট ওয়াজ দ্য পারসন যে কিনা জাতিসংঘ শব্দটি কয়েন করেছিলেন বা সেটি আবিষ্কার করেছিলেন। এরপরে আরেকটা সম্মেলন সম্পর্কে বলা প্রয়োজন, সেটি হচ্ছে ওয়াশিংটন ডিসি সম্মেলন। এইটা অনুষ্ঠিত হয় 22 ডিসেম্বর 1941 থেকে 14 জানুয়ারি 1942 সাল পর্যন্ত। বিগ ফোর নামে খ্যাত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চায়না এবং সোভিয়েত ইউনিয়ন, এই 4টি রাষ্ট্র একটি সংক্ষিপ্ত ডকুমেন্টে স্বাক্ষর করে এবং পরবর্তী এটি জাতিসংঘ ঘোষণা হিসেবে পরিচিত হয়। পরবর্তীতে আরো 22টি দেশ এই ঘোষণায় স্বাক্ষর করে। অর্থাৎ এই যে ডকুমেন্টটি, যেটি কিনা ওয়াশিংটন ডিসি সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল, সেটি জাতিসংঘ সৃষ্টির একটা প্রাথমিক দলিল হিসেবে, একটা প্রাথমিক ডকুমেন্ট হিসেবে কাজ করে। এছাড়া রয়েছে ক্যাসাব্লাঙ্কা সম্মেলন। তুলনামূলকভাবে কম প্রশ্ন হয় এই ক্যাসাব্লাঙ্কা সম্মেলন বিষয়ে, তবুও জেনে রাখা ভালো। 1943 সালের 14 থেকে 24 জানুয়ারি এই সম্মেলনটা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে কৌশল পরিকল্পনা করার জন্য মরক্কোতে ক্যাসাব্লাঙ্কার এমফার হোটেলে ক্যাসাব্লাঙ্কা কনফারেন্স বা কোড নেম ছিল সিম্বল, সেটি অনুষ্ঠিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এটাতে উপস্থিত ছিলেন এবং এখানটাতে সম্মেলন কৌশলগত পদ্ধতি, সম্পদ বরাদ্দকরণ এবং কূটনৈতিক নীতির বিস্তৃত নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হয়েছিল। এরপর আছে ব্রেটন উডস সম্মেলন। ব্রেটন উডস সম্মেলনটা মূলত ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এই জাতীয় অর্থনৈতিক সংস্থার উত্থানের সাথে বেশি জড়িত এবং এই কারণে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF কে ব্রেটন উডস ইনস্টিটিউশন ও বলা হয়। এটি 1944 সালের 22 জুলাই অনুষ্ঠিত হয়েছিল। এটি বিশ্বে যে অর্থনৈতিক সংকট নিরসন করার প্রয়োজন ছিল সেই সময়, সেই লক্ষ্যে বিশ্ব ব্যাংক এবং IMF গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এই ব্রেটন উডস সম্মেলনে। এই সম্মেলনে সদস্য রাষ্ট্রের অর্থনীতি এবং আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। এছাড়া রয়েছে ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 সালের 4 থেকে 11 ফেব্রুয়ারি। 3 রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট স্ট্যালিন তারা মিলিত হয়ে আলোচনা করেন
এবং তারা এই সিদ্ধান্তে আসেন যে যুদ্ধ পরবর্তী জার্মানি এবং ইউরোপের পুনর্গঠন নিয়ে যুদ্ধোত্তর শান্তি ও যৌথ নিরাপত্তা নিশ্চিতকরণে তারা একসাথে কাজ করবেন। এরপরে রয়েছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এটি অনুষ্ঠিত হয় 1945 সালের 25 এপ্রিল থেকে 26 জুন। 26 জুন মোট 50টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে মিলিত হন। সম্মেলনে প্রতিনিধিদের আলাপ আলোচনা শেষে গৃহীত হয় জাতিসংঘের সনদ। 50টি দেশ সনদে স্বাক্ষর করেন। পোল্যান্ড 51তম রাষ্ট্র হিসেবে 15 অক্টোবর সনদে স্বাক্ষর করেন। 24 অক্টোবর 1945 সালে এই সনদ কার্যকর হয় এবং এই কারণে 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। আমরা আগেই জেনেছি যে জাতিসংঘের উদ্যোক্তা রাষ্ট্রসমূহ ছিল যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য এবং রাশিয়া। নিরাপত্তা পরিষদের, যেটা আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ানোর সময় বলছিলাম, যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চায়না, রাশিয়া এবং ফ্রান্স। এক্স্যাক্টলি যেই 5টি রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীকে নেতৃত্ব প্রদান করেছিলেন, সেই 5টি রাষ্ট্রই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, যাদের কিনা ভেটো ক্ষমতা রয়েছে। এখানটাতে আপনি শুধুমাত্র দেখবেন যে ইউএসএসআর রাশিয়া হয়ে গিয়েছে 1990 সালে। পরবর্তীতে ইউএসএসআর ভেঙে যায় এবং ভেঙে রাশিয়া রাষ্ট্রটি সেই জিনিসটি রিপ্রেজেন্ট করে, কিন্তু বাকি সবগুলো রাষ্ট্র কিন্তু সেই একই নামে একই অবস্থায় আছে। ভেটো ক্ষমতার জন্য আবেদনকারী রাষ্ট্রসমূহ হচ্ছে জাপান, জার্মানি, ব্রাজিল এবং ইন্ডিয়া। এই সকল রাষ্ট্র ভেটো ক্ষমতা চায়, কিন্তু আপাতত শুধুমাত্র এই 5টি রাষ্ট্রের কাছে ভেটো ক্ষমতা আছে। ভেটো ক্ষমতার অর্থ হচ্ছে যদি সাধারণ পরিষদ থেকে কোনো প্রস্তাব গৃহীতও হয়, কেবলমাত্র এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের যে কোনো একটি রাষ্ট্রের ভেটোর মাধ্যমে সেই প্রস্তাব বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ তারা একাই যে কোনো প্রস্তাব ক্যান্সেল করে দেওয়ার জন্য যথেষ্ট। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টি। আমরা জানি যে সেই সময় সর্বশেষ যোগদান করে পোল্যান্ড। বর্তমানে 193টি সদস্য রয়েছে। স্বাধীন সার্বভৌম নয়, কিন্তু স্বাধীন সার্বভৌম কিন্তু সদস্য নয় হচ্ছে কসোভো ও ভ্যাটিকান। আর স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান এবং প্যালেস্টাইন বা ফিলিস্তিন। সর্বোচ্চ দাতা মার্কিন যুক্তরাষ্ট্র, যারা কিনা মোট বাজেটের 22% দান করে থাকে। জাতিসংঘের নামকরণ করেন, যেটা আগের স্লাইডে আমরা জানতে পেরেছি, যে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। মোট 6টি আনুষ্ঠানিক ভাষা রয়েছে: ইংরেজি, ফ্রেঞ্চ, চাইনিজ, রুশ, স্প্যানিশ এবং অ্যারাবিক বা আরবি। এবার আইসিজে। এখন আমরা কিছু সংস্থা সংগঠনের সম্পর্কে জানবো যারা জাতিসংঘের সাথে সরাসরিভাবে যুক্ত। আইসিজে এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটি নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আন্তর্জাতিক আদালতের সচিবালয় ভবনের নাম পিস প্যালেস। এই আদালতে সর্বমোট বিচারক 15 জন। এই বিচারকের মেয়াদ 9 বছর এবং সভাপতির মেয়াদ 3 বছর। এই আদালতে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না, কিন্তু আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে একটি সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন। আইসিজেতে মূলত রাষ্ট্রীয় যে আন্তঃরাষ্ট্রীয় যে বিবাদগুলো রয়েছে, কখনো কখনো সেটি সীমানা কেন্দ্রিক হতে পারে, কখনো কখনো জলসীমা কেন্দ্রিক হতে পারে, ইন্টারন্যাশনাল ওয়াটার্স কেন্দ্র করেও আপনার বিভিন্ন মামলা হয়ে থাকে, যদিও তার জন্য আলাদা একটি আদালত রয়েছে, ইটলস। তো এই ধরনের আন্তর্জাতিক মামলাগুলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে হয়ে থাকে। অন্যদিকে আইসিসি, আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটি কিনা সেটিও নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত এবং এর বিচারক রয়েছেন 18 জন। বিচারকের মেয়াদ 9 বছর। এটি জাতিসংঘের অঙ্গ নয়, বরং স্বাধীন প্রতিষ্ঠান। আইসিসি ব্যক্তির বিচার করতে পারে এবং আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে এই সকল যারা আন্তর্জাতিক অপরাধ যখন হয় তখন আইসিসিতে মামলা করা যায়। জাতিসংঘের মহাসচিবদের সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। এখানটাতে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি, উনি বা ট্রিগভেলাই। 1945 থেকে 1952 সালে তিনি দায়িত্ব পালন করেন। এরপরে দ্যাগ হ্যামারশোল্ড, উথান্ড ছিলেন প্রথম এশিয়ান মহাসচিব। এরপরে কুর্ট ওয়ার্ল্ডহেইম ছিলেন, প্যারেস ডি কুয়েলার, ডক্টর বুট্রোস ঘালি, তিনি ছিলেন মিশরের এবং তিনি ছিলেন প্রথম আফ্রিকান মহাসচিব। পরবর্তীতে কফি আনান,
বান কি মুন এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন অ্যান্টোনিও গুটিয়েরেস। জাতিসংঘ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরো হয়তো উল্লেখ করা প্রয়োজন। ফর এক্সাম্পল, জাতিসংঘের মূল অর্গান যেটাকে বলে বা অঙ্গ সংস্থা 6টি। এগুলো হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, ওসি পরিষদ এবং আন্তর্জাতিক আদালত বা আইসিজে, যেটা নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা হলো। এই ওসি পরিষদটি বর্তমানে অকার্যকর রয়েছে। অতীতে এটি 1994 সাল পর্যন্ত কার্যকর ছিল। ওসি পরিষদের দায়িত্ব ছিল সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহকে দিক নির্দেশনা প্রদান করা, তাদেরকে সহায়তা প্রদান করা, যাতে করে তারা পলিটিক্যালি স্টেবিলাইজড হতে পারে। বর্তমানে এই পরিষদটি কোনো কাজ নেই। জাতিসংঘের নিরাপত্তা সদস্যের যে স্থায়ী সদস্য, নিরাপত্তা পরিষদের যে সকল স্থায়ী সদস্য রয়েছেন তাদের যে ভেটো ক্ষমতা রয়েছে, সেই ভেটো শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে, যেই শব্দটির অর্থ হচ্ছে আমি মানি না। সেখান থেকে ভেটো কথাটি এসছে। এবং জাতিসংঘের পতাকায় জলপাই গাছের প্রতীক রয়েছে, একটা বড় একটা গাছ আমরা দেখতে পাই। আমরা হয়তো অনেকেই জানি না যে সেই গাছটি কিসের প্রতীক, সেটি আসলে জলপাই গাছ বোঝানো হচ্ছে। জাতিসংঘে বাংলাদেশ, এই তথ্যগুলো প্রায়শই আসে। বিশেষ করে জাতিসংঘের সংক্রান্ত প্রশ্ন যখন বাংলাদেশ বিভাগ থেকে করা হয়, তখন বাংলাদেশ কেন্দ্রিক যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলোই বারে বারে করা হয়। আমি বারে বারে একটি প্রশ্ন দেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে উ থান্ট। যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন মহাসচিব ছিলেন উ থান্ট। 1972 এবং 73 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল, কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে। অর্থাৎ বাংলাদেশকে সদস্য তৈরি করবার যে প্রস্তাব ছিল তাতে চায়না ভেটো প্রদান করে এবং তারা বাংলাদেশের যে পূর্ণ সদস্য পদ প্রাপ্তি ছিল তা রোধ করে দেয়। 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে এবং বাংলাদেশ ছিল 136তম সদস্য। 1975 সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহসভাপতি নির্বাচিত হয়। 1976 থেকে 1978 সাল পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল, যেটাকে ইকোসক নামে পরিচিত, এই কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। 1979 সালে বাংলাদেশ জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়, যেটাকে আমরা সিকিউরিটি কাউন্সিল হিসেবে চিনি। বাংলাদেশের প্রথম জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিলেন এস.এ. করিম এবং প্রথম নারী স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ইসমাত জাহান। বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদে 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে। সুরক্ষা কাউন্সিলের মেয়াদকালে 2000 থেকে 2001 সালে সিয়েরা লিওন সম্পর্কিত কমিটির সভাপতিও ছিল বাংলাদেশ। বাংলাদেশ 2018 সালের 13 অক্টোবর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত হয়। রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশে বর্তমান স্থায়ী প্রতিনিধি। 2006 থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনে দায়িত্ব পালন করেছে। আমি কিন্তু অনেকগুলো তথ্য বলে ফেললাম জাতিসংঘ এবং বাংলাদেশ সম্পর্কে। হয়তো সব তথ্য একবারে মনে রাখা সম্ভব নাও হতে পারে, কিন্তু আমরা যতটুকু সম্ভব মনে রাখতে চেষ্টা করব। আর হ্যাঁ, এই স্লাইডের পাশাপাশি অবশ্যই আমাদের নিজেদেরকে অনেক চর্চা করতে হবে, নিজেদেরকে পড়তে হবে, যে বইটি রয়েছে সেটিও পড়তে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1974 সালের 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘের 29তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন। এবার আমরা জাতিসংঘের বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচনা করব। প্রথমে আছে জাতিসংঘের শান্তি মিশন। এটি বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত, কারণ একটি দীর্ঘ সময় বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনের সব থেকে বেশি সৈন্য প্রেরণকারী রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেছে। 1948 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। 1988 সালে সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 1928 সালে বাংলাদেশ সর্বপ্রথম দুটি অপারেশনে অংশগ্রহণ করে। একটি হলো ইরাকে ইউনিমগ এবং আরেকটি নামিবিয়া আনট্যাগ। 2010 সালে প্রথম 81 নারী পুলিশ সদস্য বাংলাদেশ FPU অর্থাৎ ফর্মড পুলিশ ইউনিট হিসেবে
কঙ্গো মিশনে যান। এ পর্যন্ত 710 জন নারী পুলিশ সদস্য মিশন শেষ করে বাংলাদেশে ফিরেছেন। শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি পুলিশ নারী কর্মকর্তা ডিআইজি ও বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস। জাতিসংঘে নারী ও মানবাধিকার, নারীদেরকে নিয়ে এবং মানবাধিকার নিয়ে জাতিসংঘ দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। প্রথম বিশ্ব নারী সম্মেলন হয় 1975 সালে মেক্সিকোতে। নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদটির নাম হচ্ছে সিডো সনদ। জাতিসংঘ লিঙ্গ সমতা ও নারী ক্ষমতা বিষয়ক সংস্থা, যেটি ইউএন ওমেন হিসেবেও পরিচিত। এই সংস্থাটি জাতিসংঘের অধীনে এমন একটি সংস্থা যা নারীর ক্ষমতায়নে কাজ করে। জাতিসংঘের মানবাধিকার চুক্তি হয় 1948 সালে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। এবার জাতিসংঘের কিছু উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে আমাদের জানতে হবে। ইউএনইপি, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউএন ওমেন এবং ইউনেস্কো। আমরা এখন একটা একটা করে এদের সম্পর্কে একটু একটু করে জানবো। ইউএনইপি হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক একটি সংস্থা যা প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। এর সদর দপ্তর কেনিয়াতে নাইরোবি শহরে। উন্নয়নশীল দেশগুলোতে টেকসই এবং পরিবেশ বান্ধব নীতি গ্রহণ করতে এই সংস্থা কাজ করে থাকে। 17টি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণের জন্য কাজ করে যাচ্ছে এই সংস্থা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচিও ইউএনইপি গ্রহণ করে। এরপর রয়েছে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। লক্ষ্য করতে হবে যে এটির নাম ইউএনআইসিইএফ হলেও এই আই এবং ই দ্বারা আসলে বর্তমানে কিছু বোঝায় না। এটির পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। অনেকে ভুল করে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এরকম অনেক কিছু বলেন, কিন্তু এটির বর্তমান পূর্ণ নাম ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থার নাম। শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এই সংস্থাটি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে এই সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়। এই সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে। 1965 সালে ইউনিসেফ তাদের কল্যাণমুখী ভূমিকার কারণে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। ইউনিসেফের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হেনরিয়েটা ফোর। এরপর রয়েছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জাতিসংঘ সাধারণ পরিষদের এটি একটি সহায়ক সংস্থা। 1965 সালের 22 নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশসমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য। প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তাও প্রদান করে থাকে। এটির সদর দপ্তর নিউ ইয়র্কে। আর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি নিয়েও ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউএনডিপির বর্তমান প্রশাসক অ্যাচিম স্টেইনাম, যিনি একজন ব্রাজিলিয়ান জার্মান। ইউএনএইচসিআর এটিও আরেকটি নোবেল পুরস্কার প্রাপ্ত জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা, জাতিসংঘের সংস্থা। এটি জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন, হ্যাঁ, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজিস বা ইউএনএইচসিআর। জাতিসংঘের এই সংস্থাটি মূলত এটি একটি আন্তর্জাতিক সংস্থা যার দায়িত্ব হচ্ছে জাতিসংঘ বা কোনো দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যুত শরণার্থীদেরকে রক্ষা করা, তাদের অবস্থাকে সমর্থন যোগানো এবং নিজ দেশে ফেরা বা যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থাপনা করা। এটি 1950 সালের 14 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি দুবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, একবার 1954 সালে এবং আরেকবার 1981 সালে। এর সদর দপ্তর জেনেভায়। এরপর রয়েছে ইউএন ওমেন বা জাতিসংঘের নারী বিষয়ক এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক যে সংস্থা। জাতিসংঘের অধীন এটি একটি সংস্থা যা নারীর ক্ষমতায়নে কাজ করে। 2011 সালের জানুয়ারিতে এই সংস্থাটি কাজ শুরু করে। ইউএন ওমেন জাতিসংঘের উন্নয়ন গ্রুপের সদস্য। তাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় সংস্থা ও সংগঠনকে নারী ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য রোধে কাজ করা। এরপর রয়েছে ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নাম থেকেই বোঝা যাচ্ছে তারা এডুকেশন, সায়েন্স এবং কালচার নিয়ে কাজ করে। তারা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির প্রসার নিয়েই বিশ্বব্যাপী কাজ করে। এটি 1945 সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে এটি প্রতিষ্ঠা করবার সিদ্ধান্ত হয়।
1946 সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক অড্রে অজাউলে। আরও কিছু সংগঠন এবং সংস্থা রয়েছে যাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমি একটু সংক্ষেপে বলবার চেষ্টা করছি। আমি আশা করব যে আপনারা এর সম্পর্কে আরও বিস্তারিত পড়বার চেষ্টা করবেন, কারণ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, বিশেষ করে সদর দপ্তর কোথায়, এটির উদ্দেশ্য কি, এর মধ্যে কোনটি সংস্থা, কোনটি সংগঠন, কোনটি জাতিসংঘের সাথে কাজ করে, কোনটি জাতিসংঘের সাথে কাজ না করে আলাদা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এই প্রশ্নগুলো কিন্তু, এবং কোনটি নোবেল পুরস্কার পেয়েছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়শই হয়। IMF এই সংস্থা যাত্রা শুরু হয় 1945 সালের 27 ডিসেম্বর। জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয়েছিল যাতে করে সমগ্র পৃথিবীতে একটা আন্তর্জাতিক মুদ্রামান সৃষ্টি করা যায় এবং বিভিন্ন দেশকে ফিসকাল পলিসি বা তাদের যে সরকারি ব্যয় ব্যবস্থা রয়েছে সেখানটাতেও পরামর্শ প্রদান করবার জন্য IMF সৃষ্টি হয়েছিল এবং IMF সেই কাজটি এখনো করে থাকে। তারা বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করে থাকে। এরপর রয়েছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে। এটি বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে। বিশ্ব বাণিজ্যের ও মুক্ত বাণিজ্যের প্রসার করা, বাণিজ্যের অশুল্ক বাধাসমূহ দূর করা, বাণিজ্য আলোচনার ফোরাম হিসেবে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা, এই সকল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এরা কাজ করে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমান মহাপরিচালক রবার্তো আজেভিদা। আমি কিছুক্ষণ আগে IMF নিয়ে কথা বলছিলাম। IMF এর যে ব্যবস্থাপনা পরিচালক তাকে নিয়ে এর আগেও প্রশ্ন হয়ে গিয়েছে, ক্রিস্টালিনা জর্জিয়েভা। ভবিষ্যতেও প্রশ্ন হতে পারে। এমনকি আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম সেই বছরও IMF এর যিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাকে নিয়ে প্রশ্ন হয়েছিল। অর্থাৎ IMF এর ব্যবস্থাপনা পরিচালক নিয়ে কিন্তু অনেকবারই প্রশ্ন হয়। ILO মূলত প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এটি নাম শুনে বোঝাচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তারা কাজ করে থাকে। বর্তমানে এর মহাপরিচালক গাই রাইডার। IAEA বিশ্বে পারমাণবিক শক্তি যাতে যথেচ্ছ ব্যবহার না হয়, শান্তিপূর্ণ ব্যবহার যাতে হয় এবং সামরিক উদ্দেশ্যে যাতে এটি ব্যবহার না হয় তার জন্য এই অর্গানাইজেশনটি রয়েছে। এর নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। 1957 সালের 29 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে। বর্তমানে IAEA এর পরিচালক রাফায়েল গ্রোসি। অর্থাৎ রাফায়েল গ্রোসি তিনি একজন আর্জেন্টাইন মানুষ। তিনি IAEA এর একজন বর্তমান পরিচালক। এরপরে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে থাকে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের 189টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এটি একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিষেধ করা, এই দুটি উদ্দেশ্যকে ধারণ করেই বিশ্বব্যাংকের যাত্রা শুরু হয়। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সাবসিডিয়ারি আরও 5টি অর্গানাইজেশন রয়েছে, যে এই অর্গানাইজেশনগুলো মিলেই মূলত ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপটা হয়। এই 5টি অর্গানাইজেশন নাম হচ্ছে IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, মিগা, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি এবং ICSID, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। আমি আবারও বলছি, ICSID, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে
5টি অর্গানাইজেশন রয়েছে যারা কিনা ওয়ার্ল্ড ব্যাংক সাবসিডিয়ারিজ, এবং এদের থেকেও কিন্তু প্রায়শই প্রশ্ন হয়ে থাকে। এই সংগঠনগুলোর যে পূর্ণ নাম রয়েছে সেই পূর্ণ নামগুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়াও জাতিসংঘের আরও বেশ কিছু অর্গানাইজেশন রয়েছে যাদেরকে নিয়ে প্রশ্ন হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে নিয়ে প্রশ্ন হতে পারে। আমাদের একটু মাথায় রাখতে হবে এই অর্গানাইজেশনগুলো সম্পর্কে। বিগত বছরে আমরা আজকে যে সকল টপিকগুলো পড়লাম সেই টপিকগুলো সংক্রান্ত যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো যদি একটু ঝালাই করে নেই। জাতিসংঘের বর্তমানে মোট সদস্য রাষ্ট্র কতটি, প্রায়শই প্রশ্ন হয়ে থাকে। 193টি। জাতিসংঘ দিবস কবে পালিত হয়? 24 অক্টোবর এই দিবসটি পালিত হয়। জাতিসংঘ শান্তিরক্ষীদের শিরস্ত্রাণের রং কি? নীল। এটা আমরা অনেকেই দেখেছি, ব্লু ক্যাপ। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ। এটি এমন একটি শহর যার আগে দা বসে, পৃথিবীতে এরকম শহর খুব বেশি নেই। 5 নম্বর, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি? আসলে এখানটাতে প্রশ্নটি দুভাবে হয়, একটা হচ্ছে অস্থায়ী সদস্য কতটি, আর হচ্ছে স্থায়ী সদস্য কতটি। একটু খেয়াল করতে হবে অস্থায়ী বলছে না স্থায়ী বলছে। যদি অস্থায়ী বলে থাকে তাহলে আমাদের উত্তর হচ্ছে 15, যদি স্থায়ী বলে তাহলে আমাদের উত্তর হচ্ছে 5। জাতিসংঘের সর্বশেষ সদস্য কোন রাষ্ট্র? দক্ষিণ সুদান। এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর কোথায়? এই প্রশ্নটিও প্রায়শই হয়, জেনেভা, সুইজারল্যান্ডে। 8 নম্বর প্রশ্ন যেটা স্লাইডে দেখতে পাচ্ছি, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটি জাপানে অবস্থিত। এবং এজেন্ডা 21 কোন সংস্থা গ্রহণ করে? জাতিসংঘ। অর্থাৎ এইগুলো হচ্ছে জাতিসংঘ সংক্রান্ত পূর্ববর্তী বছরের প্রশ্ন। আরও অসংখ্য প্রশ্ন হয়েছে জাতিসংঘকে কেন্দ্র করে। আপনারা যদি বিগত বছরের প্রশ্নগুলি একটু সলভ করেন তাহলে দেখবেন যে জাতিসংঘকে কেন্দ্র করে কত প্রশ্ন হওয়া সম্ভব। আশা করি আজকের ক্লাসটি আপনাদের সবার অনেক কাজে লেগেছে। এই ক্লাসটি কেবলমাত্র সূচনা। আপনাদেরকে এই ক্লাসে যে সকল টপিক রয়েছে সেগুলো আরও বিস্তারিতভাবে পড়তে হবে। আশা করি আপনাদের সবার প্রস্তুতি অনেক ভালো হবে। এখনই প্রস্তুতিতে লেগে যান, যে ক্লাসটি এতক্ষণ করলেন সেই বিষয়ে চর্চা করুন, আরও পড়ুন। ভবিষ্যতে হয়তো আবারও দেখা হবে আরও কোনো একটি ক্লাসে। টিল দেন, হ্যাভ আ গ্রেট প্রিপারেশন। থ্যাংক ইউ।